Hi students, I am your Devojit sir. My YouTube channel is Learn with Devojit. তোমরা এই চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজও সেম নামে আছে লার্ন উইথ দেবজিৎ। তোমরা ফেসবুক পেজটাকে ফলো করবে। তোমরা সবাই ফার্মেসিতে গেছো, ফার্মেসিতে গিয়ে আমরা কি দেখি, অনেক ওষুধ দেখি ফার্মেসির মধ্যে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ফার্মেসিতে গিয়ে যখন সেলসম্যানকে বলি যে অমুক ওষুধটা দেওয়া যায়, চট করে বের করে দিয়ে দিই, 1 মিনিট বা 2 মিনিট সময় লাগে। কীভাবে বের করে? ওরা কি করে, ওরা নামের যতটা সিরাপ আছে একসাথে রাখে, নামের যতটা ট্যাবলেট আছে একসাথে রাখে, নামের যতটা ক্যাপসুলস আছে একসাথে রাখে, নামের যতটা মলম আছে সবগুলো ওরা একসাথে রাখে। ওরা কি করে এখানে শ্রেণী বিভাজন করে। তো আমাদের পারিপার্শ্বিক অবস্থাতে অনেক মূল্য আছে। তো বৈজ্ঞানিকরা কি করেছেন, বিভিন্ন মৌলের বিভিন্ন ধর্ম ওনারা অধ্যয়ন করেছেন এবং যে ধর্মগুলোর মধ্যে মিল আছে সেই ধর্মের ভিত্তিতে ওনারা কি করেছেন, ওনারা শ্রেণী বিভাজন করেছেন, অর্থাৎ মৌলসমূহের ওনারা শ্রেণী বিভাজন করেছেন। তো আজ যে চ্যাপ্টারটা ডিসকাস করব তা হলো ক্লাস 10-এর জেনারেল সায়েন্সের মৌলসমূহের পর্যায়গত শ্রেণী বিভাজন, অর্থাৎ পিরিয়ডিক্যাল ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, ঠিক আছে। তো পিরিয়ডিক্যাল ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, পিরিয়ডিক্যাল classification of elements, মৌলসমূহের পর্যায়গত শ্রেণী। ঠিক আছে। তাহলে প্রাথমিক অবস্থায় যখন এই শ্রেণী বিভাজন করা হয়েছিল তখন মৌলসমূহকে কেবল 2টি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে কি ধাতু, অপরটা হচ্ছে কি অধাতু। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বৈজ্ঞানিকগণ বিভিন্নভাবে এটা শ্রেণী বিভাজন করেছে। প্রথমে আসা যাক ডোবেনিনারের ক্ষেত্রে। ডোবেনিনা কে ছিলেন? ডোবেনিনার একজন জার্মান কেমিস্ট ছিলেন, জার্মান রসায়নবিদ। উনি কি করেছিলেন, উনিও মৌলসমূহের পারমাণবিক ভর অনুযায়ী উনি শ্রেণী বিভাজন করতে চেয়েছিলেন এবং সেই শ্রেণী বিভাজন করতে গিয়ে উনি 3টা মৌলকে একটা বর্গে রেখেছিলেন। যেহেতু উনি 3টা মৌলকে একটা বর্গে রেখেছিলেন তার জন্য এটাকে কি বলা হয়, ট্রায়াড বলা হয়। এবং একটা জিনিস খুব লক্ষণীয় যে উনি যে 3টা মৌলকে একসাথে রেখেছিলেন, প্রথমটির পারমাণবিক ভর এবং তৃতীয়টির পারমাণবিক ভর যদি আমরা যোগ করি এবং সেই 2টা পারমাণবিক ভর যোগ করার পরে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যে ফলটা পাবো তা মধ্যের মৌলটির পারমাণবিক ভরের সমান। অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলটির পারমাণবিক ভরের গড়ই হচ্ছে মধ্যম মৌলটির পারমাণবিক ভর। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা যদি লিথিয়ামের এক্সাম্পল নিই, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 6.9 অর্থাৎ 7 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 অর্থাৎ 7 + 39 হচ্ছে 46। 46কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 23। অর্থাৎ 23 হচ্ছে কি সোডিয়ামের পারমাণবিক ভর। যেমন পটাশিয়ামের লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 এবং পটাশিয়ামের 39। 2টা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম মানে 46/2 মানে আমরা পাচ্ছি 23, ঠিক আছে। কিন্তু এতে দেখা গেল যে উনি কেবলমাত্র 3টে ট্রায়াডই তৈরি করতে সক্ষম হয়েছিলেন, ঠিক আছে। কেবলমাত্র 3টে ট্রায়াডই উনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যে তার জন্যই উনার শ্রেণী বিভাজনটা আটকে গেল। পরবর্তীতে এলেন কে নিউল্যান্ড। নিউল্যান্ড কি ছিলেন? একজন ইংরেজ বৈজ্ঞানিক ছিলেন। উনি কি করেছিলেন, উনি মৌলগুলির পারমাণবিক ভর অনুযায়ী শ্রেণী বিভাজন করেছিলেন এবং উনি 56টা মৌলের শ্রেণী বিভাজন করেছেন। তো এখানেও একটা বিষয় লক্ষণীয় যে প্রথমটির যে ধর্ম এবং অষ্টমটির ধর্ম প্রায় মিল আছে, তার জন্য উনি এটাকে অষ্টক সূত্র বলেছিলেন। এই জন্য এটাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়। কিন্তু এই শ্রেণী বিভাজনটাও আর্টিকল না, কারণ এটারও অনেক শ্রেণীবদ্ধতা অর্থাৎ লিমিটেশন ছিল। কারণ নিউল্যান্ডের অষ্টক সূত্র কেবলমাত্র ক্যালসিয়াম পর্যন্ত সীমাবদ্ধতা ছিল এবং নিউল্যান্ড কেবলমাত্র 56টি মৌল আবিষ্কার করেন
তিনি পরবর্তীকালে বলেছিলেন যে পরবর্তীকালে আর মৌলের আবিষ্কার সম্ভব নয়, কিন্তু পরবর্তীকালে আরো মৌলের আবিষ্কার হয়েছিল, যার জন্য নিউটনের অষ্টক সূত্র পরবর্তী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হলো। এবং উনি কি করেছিলেন, নিউটনের অষ্টক সূত্র মিলানোর জন্য একই স্থানে দুইটি মৌলকে আবিষ্কার বসিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে দুটি মৌলকে উনি একই স্থানে বসিয়েছিলেন সেই দুটি মৌলের ধর্ম আলাদা, ওরা ভিন্ন ধর্মী মৌল। ঠিক আছে, তার জন্য নিউটনের অষ্টক সূত্রটাও আর টিকলো না। এরপরে এলেন নিউটন। নিউটন কে ছিলেন? নিউটন ছিলেন একজন ইংরেজ বৈজ্ঞানিক। উনি কি করেছিলেন? উনি 63টি মৌলের শ্রেণী বিভাজন করেছিলেন পারমাণবিক ভর। ঠিক আছে, এবং শুধু পারমাণবিক ভর অনুযায়ী না, পারমাণবিক ভরের সাথে মৌলগুলির ভৌতিক এবং রাসায়নিক ধর্মের সম্পর্ক স্থাপন করেছেন। এবং রাসায়নিক ধর্মের ভিত্তি হিসাবে উনি মৌলগুলির সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন যোগ করেছিলেন, এবং যোগ করার ফলে উৎপন্ন হাইড্রাইড এবং অক্সাইডগুলোর উপর ভিত্তি করে উনি শ্রেণী বিভাজন করেছেন। তার জন্য উনি 63টা কার্ড নিয়েছিলেন এবং প্রত্যেকটি মৌলের এগেইনস্টে প্রত্যেকটি ধর্ম তিনি লিখেছিলেন। এবং লেখার পর উনি যে মৌলগুলির ধর্ম সমান সেগুলাকে এক স্থানে রেখেছিলেন এবং উনি শ্রেণী বিভাজন করেছিলেন। এতে উনি অনুভূমিক সারিও পেয়েছিলেন, উল্লম্ব স্তম্ভও পেয়েছিলেন। এবং উনি একটি পর্যায় সূত্র দিয়েছিলেন, নিউটনের পর্যায় সূত্র, সেটা হলো যে মৌলগুলির ধর্মগুলি তার পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। কিন্তু এতে দেখা গেলে উনি হাইড্রোজেনের কোনো সঠিক স্থান দেননি। এরপর উনার শ্রেণী বিভাজনে অনেক পর সমস্তানিক বের হয়েছিল। সমস্তানিকগুলির রাসায়নিক ধর্ম এক, কিন্তু পারমাণবিক ভর ভিন্ন, যার জন্য উনার যে পর্যায় সূত্র, যেটা মেন্ডেলিভের পর্যায় সূত্র, তা এখানে বেঁচতে গেল। তার জন্য আধুনিক পর্যাবৃত্ত সূত্র এরপর আবিষ্কার হলো। আধুনিক পর্যাবৃত্ত সূত্র আবিষ্কার হলো এবং আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি আধুনিক পর্যাবৃত্ত তালিকা আবিষ্কারের ফলে হয়েছিল 1913 সালে। হেনরি মডাল উনি কি করেছিলেন? উনি বললেন না, পারমাণবিক ভর অনুযায়ী না, পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহের শ্রেণী বিভাজন করতে হবে। তার জন্য উনি আধুনিক পর্যাবৃত্ত সূত্রটি আবিষ্কার করেছিলেন। মৌলগুলির ধর্মগুলি তার পারমাণবিক ভরের পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। ঠিক আছে।